কালকে সবাই কুবার্সিকে দোষারোপ করছে রেড কার্ডটির জন্য। এটা স্বাভাবিক, একটা ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে এই জায়গাটা আসে। আমাদের সবারই মন খারাপ, কেননা কালকে রেড কার্ডটা খাওয়া উচিত হয়নি। কিন্তু কালকে কুবার্সির দোষের থেকেও আমি বলবো সিমিওনের একটি ভালো প্লে অ্যাক্ট ছিল, গুড প্লে অ্যাক্ট। সে জানতো বলটা কিন্তু গোলমুখী। সে যদি রেফারির মনে এই সংশয়টা আনতে পারে যে আমাকে ধাক্কা দেওয়া হয়েছে বা ফেলে দেওয়া হয়েছে, তৎক্ষণাৎ কিন্তু রেফারি সেটি ফাউল ঘোষণা করবে, আবার কার্ডও বার করতে পারে। এবং রেফারি সেই জায়গাটা মতো নিয়ম অনুযায়ী কার্ডও বার করেছিল। কিন্তু সিচুয়েশন বদলে যায় তারপরে অ্যাটলেটিকো মাদ্রিদের ডাগ আউটের প্রেশারের পরে। অ্যাটলেটিকো মাদ্রিদ ডাগ আউট থেকে প্রেশার করতে থাকে যে আপনি ভিআরে আসুন, এটি কিন্তু রেড কার্ড। এই প্রেশারেই কিন্তু রেফারি ভিআরে যায় এবং রেড কার্ডটি দেখায়। আমার প্রশ্ন এই জায়গায় যে আমাদের ডাগ আউট থেকে কেন পাল্টা আপিল করা হলো না? আমরা বোকার মতো সেই রেড কার্ডটি দেখতে থাকলাম, বিনা আপিলে বেরিয়ে পড়লাম। এই জায়গা থেকে অ্যাটলেটিকো মাদ্রিদ 10-এ 10 রেটিং পাবে, 10-এ 10 রেটিং পাবে সিমিওনেও। সে তার দলের জন্য একটি ভালো প্লে অ্যাক্ট করেছে এবং যে কোনো প্লেয়ার তার দলের জন্য এটি করে থাকবে। তো ওয়েল প্লেড। এবং তারপরে আলভারেজের গোলটা ছিল আরও মারাত্মক, যেখানে বার্সেলোনা আরও গভীরভাবে পিছিয়ে পড়েছে। তবে রেফারির এই রেড কার্ডটি আমি মাথা পেতে নিলেও আমি এই দুটি সিদ্ধান্ত কখনোই মাথা পেতে নিতে পারছি না। অন্যতম একটি সিদ্ধান্ত ছিল যখন কোকে লামিন ইয়ামালকে ডিরেক্ট চার্জ করে, তিনি একটি হলুদ কার্ডও বার করেনি, ইভেন তাকে ওয়ার্নিংও করেননি। একটি সিচুয়েশন ক্রিয়েট হয় যখন অ্যাটলেটিকো মাদ্রিদ গোলকিপার মুসো তার সতীর্থকে বল পাস করেন এবং সে বলটি হাতে ধরে নেন। কোনো ফাউল, কোনো ওয়ার্নিং, কোনো কার্ড কিছুই দেওয়া হয়নি। এটা তো অন্যায় হলো। আপনারা বলুন, যারা রেড কার্ড নিয়ে বলছেন খুশি হচ্ছেন, তারা এই মুদ্রাটাও কি তুলছেন যে একটি ফুটবল খেলায় যখন বল পাস করা হচ্ছে বক্সের মধ্যে, তো বলটা থেকে ধরা হয়েছে হাত দিয়ে, সেখানে তো একটা হ্যান্ডবল ক্রিয়েট হচ্ছে, সেটা নিয়ে তো কোনো কথা বলা হচ্ছে না। প্রেস কনফারেন্সে হান্সি ফ্লিক এই মুদ্রাটাই তুলেছে যে ভিএআর কেন রাখা হয়েছে তাহলে? শুধু কি আমাদের পক্ষে দেখবেন? আপনাদের পক্ষেও তো দেখা উচিত ছিল। এই জায়গা থেকে ক্লিয়ার একটা পেনাল্টি ছিল। আমি যেমন মাথা পেতে নিয়েছি রেড কার্ডটা, আপনারা এই মুদ্রাটা নিয়ে অবশ্যই কথা বলুন। কেন এই সিচুয়েশনটা ক্রিয়েট হলো? কেন কোকেকে ইয়েলো কার্ড দেখানো হলো না? তারপরও আমি কোনো অজুহাত দিতে চাই না। আমরা দলগতভাবে এই ম্যাচটার জন্য অনেকটাই পিছিয়ে ছিলাম। আমাদের ইনজুরি লিস্ট এই ম্যাচে যে আমাদের পিছিয়ে রেখেছে, আমি আগের ভিডিওতে, আগের পোস্টে বলেছি। আপনারা গিয়ে দেখতে পারেন, আমি কোনো ভুল বলছি না। তবে আমরা অনেক ভালো পজিশনাল ফুটবল খেলেছিলাম, আমরা গোল ক্রিয়েট করতে পারিনি, এটি আমাদের জন্য দুর্ভাগ্য। সাথে আমি এটাও বলবো, এরকম স্ট্রাইকার লাইন নিয়ে, এরকম উইঙ্গার নিয়ে, এরকম ব্যাকআপ ছাড়া আপনি কখনোই ইউসিএল জিততে পারবেন না। হ্যাঁ, পেদ্রি, রাফিনিয়ারা আমাদের একটা আশা দেখিয়েছিল যে ভালো আমরা কিছু করতে পারি। তো আমরা নকআউটে এসে রেড কার্ড খাওয়াটা যেমন আমাদের অভ্যাস, কিন্তু ব্যাকআপ ছাড়া ইউসিএল জিতে যাব, এটা ভারী অন্যায় একটা কথা। কালকে রেফারি কি করেছে না করেছে তার থেকেও বড় কথা, আমরা ভালো একটা স্ট্রাইকারের অভাবে ভুগছি, এটি আবারও প্রমাণিত। কালকে অ্যাটলেটিকো মাদ্রিদের খেলা, আলভারেজের গোল, সমষ্টিগত ইম্প্যাক্ট খেলা, অন্যের মাঠে গিয়ে জেতার প্রবণতাটা থেকে দেখিয়েছে। সিমিওনে কত বছর পরে এসে যে আমাদের ক্যাম্প নুতে জিতে গিয়েছে, সেটি আমাদের চিন্তা করায় যে আমরা কতটা পিছিয়ে যাচ্ছি। অ্যাটলেটিকো মাদ্রিদ বিগত অনেক বছর আমাদের হোম গ্রাউন্ডে জিততেই পারেনি, সেই তারা ইউসিএলের মতো জায়গায় এসে আমাদের হারিয়ে গেছে। তো এইগুলো ভাবা প্রয়োজন। সেকেন্ড লেগে যদি আমরা পূর্ণ একটা দল নিয়ে তাদের মাঠে যাই, এই খেলাটি কিন্তু ভালো রেজাল্ট আসতে পারে আমাদের জন্য। আপনি কি মনে করেন যে সেকেন্ড লেগে কি আমরা ঘুরে দাঁড়াতে পারবো?